আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসা। আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন গতকাল রাতে কক্সবাজার সদর হাসপাতালে সিসিইউ ডিপার্টমেন্টের কর্তব্যরত মেডিকেল অফিসারের উপর খুবই ন্যাক্কারজনক এবং নৃশংস হামলা চালানো হয়। এর ভিডিও ফুটেজ, ছবি সব কিছুই ফেসবুকে অ্যাভেলেবল আছে। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন কতটা ন্যাক্কারজনকভাবে ওনার উপর হামলা করা হয়। এখন এই হামলার পিছনে কি ঘটনা রয়েছে বা কেন হামলা করা হলো, নেপথ্যে কী কাহিনী রয়েছে, কত ডাক্তারের আসলেই কোনো অপরাধ ছিল কিনা বা দায়িত্বে ঘাটতি ছিল কিনা, অবহেলা ছিল কিনা, এই হামলা কতটা জাস্টিফাইড, এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে আসা। এবং আমি মনে করি এই বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন। আপনারাই ঠিক করবেন আসলে ওনার উপর যে হামলা করা হয়েছিল বা ওনার দায়িত্বে কোনো অবহেলা ছিল কিনা রোগীর মৃত্যুতে। সো যেই রুগীকে নিয়ে আসলে ঘটনা, এই রুগীর আমি যতটুকু জানতে পেরেছি কথা বলে, যে রুগীকে নিয়ে ঘটনা, এই রুগীর বয়স ৫৫ থেকে ৬০ এই রেঞ্জের। রুগীর আগে থেকে হার্টের প্রবলেম ছিল, রুগীর হার্টে একটা রিং বসানো ছিল এবং রুগীর ২ বার এনজিওগ্রাম করা হয়েছিল এবং ওই এনজিওগ্রামেও রোগীর আপনার হার্টে ব্লক ধরা পড়ছে, প্রায় পুরোটাই অক্লুডেড ছিল, যে রক্তনালীগুলো ছিল। এছাড়া রুগীর যে ইজেকশন ফ্রিকশন 35%, যেটা অনেক কম, রুগীর হার্টের কর্মক্ষমতা যেটা দিয়ে বোঝা যায় অনেক কমে গিয়েছে। সো বলা যায় রুগী এমনিতেই আগে থেকেই খারাপ পেশেন্ট। খারাপ পেশেন্ট বলতে আমি বুঝাচ্ছি ক্রিটিক্যালি ইল পেশেন্ট। এই জন্য এই রুগীকে সিসিইউ ডিপার্টমেন্টে ভর্তি দেওয়া হয়, যেটাকে হার্টের রুগীদের আইসিইউ বলা যায়। সো এই পেশেন্টগুলো যে কোনো সময় আপনার খারাপ হয়ে যেতে পারে। এই পেশেন্টের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। হঠাৎ করে আপনার পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এমআই হয়ে গিয়েছে। সো যেটা প্রোটোকলে বলা আছে, যেভাবে আমাদেরকে বলা আছে যে যখন এমআই হয়ে যাবে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে, আমরা সিপিআর দিই, বুকে চাপ যেটাকে বলে, এবং ডিসি শক দিয়ে থাকি, ইলেকট্রিক শক। এটা দিয়ে আমরা রোগীকে সেভ করার চেষ্টা করি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু সফল হই না। কার্ডিয়াক পেশেন্ট বা কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্টগুলো কিন্তু খুব কম ফিরে আসার সম্ভাবনা বা ফিরে আসার যে পরিসংখ্যানও খুব কম। সো এই ক্ষেত্রে এটাই হয়েছিল। এবং কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং রোগীর সিপিআর দেওয়ার জন্য, ডিসি শক দেওয়ার জন্য যখন আমরা রোগীর আত্মীয় স্বজন থেকে অনুমতি নিতে চাই এবং কনসেন্ট নিই, যেটাকে আমরা বলি, ওই কনসেন্ট নেওয়ার জন্য প্রায় ১৫ মিনিট ধরেও রোগীর পার্টিকে খুঁজে কিন্তু পাওয়া যায় নাই। যাই হোক, রুগী মারা যায়। মারা যাওয়ার পরে যেটা হয়, রুগীর আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যারা ছিল, প্রায় ৪০ থেকে ৫০ জনের মতো মানুষ এসে ডাক্তারকে শারীরিকভাবে নির্যাতন করে এবং খুব খুব বাজেভাবে নির্যাতন করে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে ৪০-৫০ জন মানুষ একজন মানুষের উপর মানে ঝাঁপায় পড়ে। সো এখানে আসলে ডাক্তারকে মারাটা কতটুকু জাস্টিফাইড বা ডাক্তারের কোনো ঘাটতি আছে কি না, এটা তদন্ত করে জানা যাবে। এখন আমার বিষয় হচ্ছে যে কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন যে ঢাকা মেডিকেলে ঘটনা ঘটছে, একদিনে প্রায় ৩টা ঘটনা ঘটছে। রোগীর লোকজন অপারেশন থিয়েটারের ভিতর থেকে ডাক্তারকে টেনে হিঁচড়ে বের করে মারছে। হ্যাঁ, এরপরেও আরও ২টা ঘটনা ঘটছে, শরৎদি মেডিকেলে ঘটনা ঘটছে। পরপর ঘটনাগুলো কিন্তু ঘটেই যাচ্ছে। এখন একটা কথা হচ্ছে কি, যে আমরা যেটা দেখে আসছি বা আমরা আমাদের যেরকম চিন্তাভাবনা, আমার গভীরভাবে এটি জিনিসটা নিয়ে ভাবলাম বা আমার মনে হলো যে আসলে দোষটা মনে হয় আমাদের বলতে আমি ডাক্তারদের বুঝাচ্ছি। কারণ এমন মানে কী হয় বিষয়টা, যে দেখেন, একটা পেশেন্ট আপনার বা অসুস্থ, বা আপনার পরিবারে কেউ অসুস্থ হয়েছে, আপনি হসপিটালে নিয়ে আসবেন। হসপিটালে আনার আগে রোডে যদি কিছু হয়ে যায়, মারা যায়, বা মনে করেন ট্রাফিক জ্যামে পড়ছেন, রুগী রোডেই মারা গেছে, মানে আপনি হসপিটাল পর্যন্ত আনতে পারেন নাই, তখন কী হয়, আমরা বলি যে হ্যাঁ, পেশেন্টের তো হায়াত নাই, হ্যাঁ, বা পেশেন্টের আসলে আল্লাহ হায়াত রাখেন না, এই জন্য মারা গেছে। কিন্তু কোনোভাবে যদি রুগীটা আপনি হসপিটালে নিয়ে আসেন, হসপিটালে মারা যায়, তখন কিন্তু আমরা আর সেটা বলি না। আমরা কি বলি, রুগী ডাক্তারের অবহেলায় অথবা ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছে। আসলে এই বিষয়টা কতটুকু সত্য? ডাক্তার কি আসলে রুগীকে বাঁচাতে পারে সবসময়, বা ডাক্তারের কাছে কি আসলে ওই ধরনের সুপার পাওয়ার আছে রুগীকে বাঁচানোর? আর সত্যি কথা হচ্ছে না, নাই। কারণ জীবন, মরণ, হায়াত এগুলো সব আসলে আল্লাহর হাতে, এটা আপনারা সবাই বলে থাকেন। কিন্তু যখনই পেশেন্ট মারা যায় বা কোনো ডাক্তার যখন পেশেন্টকে সেভ করতে পারে না, তখন আমরা ডাক্তারকে দোষ দিই। আমরা তো ভাই আসলে ডাক্তার যারা, তারা কি আসলে, তাদের তো আসলে হায়াত
কি মানে বাঁচানোর আপনার কি মনে হয় এটা সুপার পাওয়ার আছে নাকি? নাই তো। সো আমরাও মানুষ, আমাদের জাস্ট কিছু হয়তো জ্ঞান আছে বা কিছু স্কিল আমরা রপ্ত করছি, কিছু টেকনিক রপ্ত করছি মানুষকে সুস্থ করার চেষ্টা করতে পারি, কিন্তু আসলে ওটা দিয়ে যে মানুষ সুস্থ হবে তার কোনো তো গ্যারান্টি নেই। এবং একটা ব্যাপার হচ্ছে যে আপনার যদি হায়াত থাকে আপনি দেখবেন যে অনেক মানুষ আছে না, দেখেন না যে হায়াত আছে, ট্রিটমেন্ট পাচ্ছে না, তারপরেও বেঁচে আছে। আবার অনেক মানুষ আছে যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে আছে, কোটি কোটি টাকা আছে, আইসিইউ সিসিইউ সব কিছুর মধ্যে আছে, কিন্তু মারা গেছে। আসলে হায়াতটা বড় কথা। এখন এই যে কিছু হলে ডাক্তারকে মারা, ডাক্তারের উপর অত্যাচার করা, ডাক্তারকে দোষ দেওয়া, আসলে এটা কতটা জাস্টিফাইড আপনারাই আসলে বুঝতে পারবেন বিষয়টা। এবং আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশে যে মানে সবার আগে যে শ্রেণীটা আক্রান্ত হয় কিছু হলে সেটা হচ্ছে ডক্টর। ঠিক আছে? এটার দোষ আমাদের। আমি মনে করি এটা আসলে আপনাদের দোষ না, এটা আমাদের দোষ। আমাদের দোষ কেন? কারণ আমাদের আসলে কোনো সেলফ রেসপেক্ট নাই, আমি মনে করি। কেন কেন এটি বলছি আমি আপনাদেরকে বলবো, আমাদের সেলফ রেসপেক্ট নাই কেন? দেখেন, আপনি ব্যবসায়ীদেরকে দেখেন, হ্যাঁ, ধরেন ওরা সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়াই ফেললো, আপনি কি করতে পারেন? বাড়তি টাকা দিয়ে জিনিসটা কিনেন। ধরেন আপনি পুলিশের কাছে গেছেন, থানায় গেছেন, কোনো একটা অন্যায় হলো বা কিছু হলো, আপনি কি পুলিশের গায়ে হাত দিতে পারবেন? বা আপনি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের গায়ে গিয়ে হাত দিতে পারবেন? কোনো জাজের গায়ে গিয়ে হাত দিতে পারবেন? কোনো এরকম মন্ত্রী, মিনিস্টার বা এমপি, হ্যাঁ, রাজনীতিবিদ, এদের গায়ে গিয়ে হাত দিতে পারবেন? আপনি বাসায় যাওয়ার আগে আপনাকে অ্যারেস্ট করে ফেলবে। কিন্তু ডাক্তারের গায়ে আপনি হাত দিয়ে কিন্তু আপনি আরামে বাসায় যাচ্ছেন, বা আপনি ভিডিও করে ছেড়ে দিচ্ছেন যে ডাক্তার মারছি। সো এত কিছু হচ্ছে আমাদের, আমরা তারপরেও কিন্তু এটার বিরুদ্ধে কিছু বলছি না, এবং এটা খুবই নর্মালাইজ করে ফেলছি, জেনারেলাইজ করে ফেলছি। ডাক্তার মায়ের খাবে কী হবে? এবং ডাক্তার মায়ের খাওয়ার পরে যে ঢাকা মেডিকেলও যে বিষয়টা হলো, ডাক্তারদেরকে মারা হলো, মারার পরেও আমরা শাটডাউন করা হয়েছে, কিন্তু শাটডাউনটা কি বেশি দিন, 24 ঘন্টাও কিন্তু থাকে নাই। হ্যাঁ, সবাই মিলে এটাকে বলছে, হ্যাঁ তোমরা ডাক্তার, তোমরা এটা করতে পারো না, তোমরা এভাবে শাটডাউন দিতে পারো না, তোমরা শাটডাউন দিয়ে রুগীদেরকে ভোগান দিতে ফেলাতে পারো না। তার মানে তোমরা মরে যাও, তোমরা মাইর খেয়ে মরে যাও, কিন্তু তোমরা কথা বলতে পারবা না। ঠিক আছে? তোমাদের দোষ আছে কি না এটা পরে দেখা যাবে, সেটার জন্য আমরা প্রতিবাদ করব, মিছিল করব, আমরা এই করব সে করব, আমরা সেনাবাহিনী দিব, কিছুক্ষণ তোমাদের পিছনে সাপোর্ট দিয়ে রাখবে। ঠিক আছে? কিন্তু তোমরা সেবা বন্ধ করতে পারবে না। হ্যাঁ, এই যে সেবা কথাটা, ঠিক আছে, খেয়াল করেন, এই যে ডাক্তারি, এটা একটা প্রফেশন আমি মনে করি। আপনি ব্যাংকার, আপনি ব্যবসা করেন, এই ব্যাংকে যে আছেন এটা একটা যেমন প্রফেশন, আপনি যে ব্যবসা করেন এটা একটা প্রফেশন, আপনি অ্যাডভোকেট, হ্যাঁ, এটা একটা প্রফেশন, আপনি পুলিশ, এটা একটা প্রফেশন। এরকম ডাক্তারি বা স্বাস্থ্যসেবা না, স্বাস্থ্য একটা প্রফেশন। এটাকে সেবা বলে আপনারা কি করেন বা আমরা কি করি, এটাকে আমরা সেবার জায়গায় নিয়ে পরে আমরা যে যারা সেবা দেয় তাদের উপরে আমরা অত্যাচার করি, বা তাদের আসলে কতটুকু দোষ আছে। আমার কথা হচ্ছে, যদি দোষ থাকে, প্রমাণিত হয়, সেটার বিচার করেন। সব প্রফেশন বা সব পেশার মানুষ কেউ যখন দোষ করে, তাকে যেরকম আপনারা আইনের আওতায় আনেন, তার দোষ কতটুকু, ত্রুটি কতটুকু, ওই হিসাব করে আপনারা যে তার শাস্তির ব্যবস্থা করেন। কোনো ডাক্তার যদি দায়িত্বে অবহেলা করে, বা তার যদি চিকিৎসা পদ্ধতিতে ভুল থাকে, অথবা সে যদি ভুল ট্রিটমেন্ট দেয়, সেটা দেশে যে আইন আছে, আইন অনুসারে আপনারা বিচার করেন, বা তার যতটুকু সাজা পাওয়ার, তার লাইসেন্স বাতিল করেন, তার যা খুশি তাই করেন, কিন্তু সেটা না করে আপনি ধুমধুম তাকে আগে দিয়ে দিলেন। ঠিক আছে? এবং এটা নিয়ে আসলে আমরাও কি করতেছি, আমরা এটা দেখতেছি, হ্যাঁ আমাকে তো মারে নাই, হ্যাঁ, আমিও সিসিউতে কাজ করি, আমি জানি যে একটা পেশেন্ট যখন আমাদের সিসিউতে ভর্তি থাকে, একটা পেশেন্ট যখন মারা যায়, আমরা যখন বাঁচাতে পারি না, আমাদের কাছে কেমন লাগে সেটা আমরা বুঝি। আপনার প্রিয়জন আমাদের কাছে আপনারা দিয়ে যান, আমাদের উপরে বলেন যে উপরে আল্লাহ আছেন, নিচে ডাক্তার সাহেব আপনি আছেন, এটা বলে আমাদের কাছে দিয়ে যান। দিয়ে যাওয়ার পরে আমরা যখন আপনাদেরকে মানে ব্রেকিং বেড নিউজ, যেটা খারাপ নিউজ, আপনাদেরকে বলতেছি আপনার রুগী আমি বাঁচাতে পারি না, এটা বলতে আমাদের খুব কষ্ট। এবং একটা রুগী যখন আমরা সেভ করতে পারি না, বিশ্বাস করবেন কোনো ডাক্তার সারাটা দিন তার খুব খারাপ যায় এবং ঘুমাতে পারে না রাতে। আমার সিসিউতে যখন রুগী মারা যায়, আমি ঘুমাতে পারি না, কারণ আমার মনে হয় যে আমি রুগীটা সেভ করতে পারলাম না, কোথায় কী হলো, কেন পারলাম না। কারণ আমি তো আল্লাহ না, আমাকে আল্লাহ ওই ক্ষমতা দেন নাই তো। জন্ম মৃত্যু দুটোই আল্লাহর হাতে, তা আমি কীভাবে রুগীটাকে সেভ করব যদি আল্লাহ তার হয়াত না রাখেন? আমি তো চেষ্টা করব, চেষ্টার ত্রুটি তো আমার থাকবে না। চেষ্টার ত্রুটি আমি যদি একটা রুগীকে সেভ করতে পারি, এটা আমার ক্রেডিট। তো কোনো ডাক্তার ইচ্ছা করে কেন রুগীকে মেরে ফেলবে বা খারাপ করবে, এটা পসিবলই না। ঠিক আছে? আপনার সাথে তো আমার আসলে পার্সোনাল কোনো শত্রুতা আমি নাই, এটা একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে,
আমাদের ডাক্তারদের যে এই দুরবস্থা, এটার জন্য যেটা বললাম আমরা নিজেরাই দায়ী, কারণ আমরা আমাদের যে অধিকার বা এটা আদায় করতে পারতেছি না। এই জন্যই ডাক্তারকে যে পেটানো হচ্ছে, এই ঘটনাটা কিন্তু বারবার চক্রাকারে ঘুরতেছে। দেখেন 2 দিন পর পর কেউ মাইর খাক আর না খাক, একটা রিক্সাওয়ালা এত ফ্রিকোয়েন্ট মাইর খায় না, রিক্সাওয়ালারা এত ফ্রিকোয়েন্ট মাইর খাবে না যতটা ডাক্তাররা তত ফ্রিকোয়েন্ট মাইর খাচ্ছে। কিন্তু আমাদের আসলে ব্যাকবোন নাই, ঠিক আছে? আমাদের ডক্টর কমিউনিটি যারা সিনিয়র আছেন তাদের কোনো ব্যাকবোন নাই। তারা এটা নিয়ে, যারা সিনিয়র তারা এটা নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। সিনিয়র ডাক্তাররা মনে করছেন মাইর খাচ্ছে জুনিয়র ডাক্তাররা, আমাদের কি? কিন্তু মনে রাখবেন, নগরে আগুন লাগলে ওই একটা কথা আছে না যে নগর পুড়লে দেবালয় কি বাকি থাকে? সো এটা করে আসলে কি হচ্ছে, বাস্তব কথা হচ্ছে এই দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা এটাকে ধ্বংস করে দিচ্ছে টোটালি। হ্যাঁ, এটা একটা চক্রান্তও হইতে পারে, আমি আসলে জানি না, বাট অস্থির একটা পরিস্থিতি তৈরি করতেছে। আমরা এখন ভয় পাচ্ছি আসলে ট্রিটমেন্ট করতে। আমরা এখন এমন একটা অবস্থায় আছি যে আমরা আপনাদেরকে ট্রিটমেন্ট করলেও বিপদে পড়বো, ট্রিটমেন্ট না করলেও বিপদে পড়বো। ট্রিটমেন্ট করলেও যদি ভালো হয়, কে ভালো করছে? আল্লাহ করছে। আর যদি খারাপ হয়, আপনি করছেন। হ্যাঁ, ট্রিটমেন্ট করলেও মানে ভয় লাগতেছে যদি কিছু না হয়, কিছু হয় উল্টাপাল্টা কিছু, আমরা তো মানে রুগী যদি ভালো না হয় মাই খাবো, রুগী যদি মানে ট্রিটমেন্ট করলেও দোষ, না করলেও দোষ, এমন একটা অবস্থা। এবং বিশ্বাস করবেন, আমি রিয়েলাইজ যেটা করতেছি, আমাকে যদি কেউ টাইম ট্রাভেল মেশিন করে আমাকে যদি আমার পাস্টে নিয়ে যাইতো, হ্যাঁ, আমি কখনো ডাক্তার হইতাম না, আমি আমি অন্য প্রফেশনে যেতাম। আমি এখন আসলে নিরাপত্তা যুগে আমি আসলে ভাবতেছি যে আমি কি করব। আমি তো আজকে এত বছর ধরে ডাক্তারি, 5 বছর এমবিবিএস, 1 বছর ইন্টার্নশিপ, 6 বছর, সো এত সময় দিয়ে আমি এই কষ্ট করে এই ডিগ্রিটা অর্জন করছি। আমি কি আলটিমেটলি ডাক্তারি করব বা করতে পারবো যে অবস্থা আসতেছে? সো জুনিয়রদের কাছে, আমার যারা জুনিয়র, যারা চিন্তা করতেছেন যে চিন্তা করতেছো যে ডাক্তার হবা বা আসলে কি ডাক্তার হবা কিনা ভেবে দেখো, কারণ দেশের যে অবস্থা, তুমি মানে এই প্রফেশনে আসা খুবই রিস্কি। আগের দিনে মানুষ এই প্রফেশনে কেন আসতো? যে আমি কিছু ভালো আর্নিংস এবং একটা সম্মান। এখন আর্নিংস আসলে ডাক্তারদের খুব বেশি আর্নিংস তাও কিন্তু না। আপনারা জেনে থাকবেন জুনিয়র ডাক্তাররা আসলে কী পরিমাণ কষ্টে আছে, এবং ডাক্তারদের যে আর্নিংস অনেক বেশি টাকা পয়সা, এগুলো কখন আসে? এগুলো আসে 40-45 বছরের পরে, ঠিক আছে? এর আগে কিন্তু আসে না। আর যাদেরই আসে, আপনারা যাদেরকেই বলেন যে ডাক্তারদের অনেক টাকায়, সেটা হচ্ছে 100 জনের মধ্যে হয়তো 20 জন। হ্যাঁ, সো এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। সো 20 জন ডাক্তার অনেক টাকা কামাচ্ছে, বাকি 80 জন কিন্তু কামাচ্ছে না। আর যদিও কামায় সেটা 40-45 বছর পরে, সো ওই সময় টাকা দিয়ে আপনি টাকা কিন্তু আসলে টাকার যে সুখ এটা এনজয় করতে পারবেন না। তো আলটিমেটলি এই প্রফেশনে যেরকম টাকা নেয়, সম্মান যেটা আগে ছিল যে ডিরেক্ট সম্মান পাওয়া যেত, কিন্তু এখনও সম্মানও পাওয়া যাচ্ছে না। সম্মানের পরিবর্তে আমরা পাচ্ছি কি? অপমান, লাঞ্ছনা, হ্যাঁ, মাইর খাচ্ছি, নিগৃহের শিকার হচ্ছি। সো তোমরা যারা জুনিয়র আছো তারা ভেবে দেখো ডাক্তার হবা কি না, ঠিক আছে? আমরা তো ফান্দে পড়ে গেছি, এখন কান্না করতেছি। এখন তোমাদের জন্য অ্যাডভাইস, একটু ভেবে দেখো। আর সাধারণ মানুষ, আমার ভাই ব্রাদার যারা আছেন, যারা চিন্তা করেন ডাক্তাররা কষে এবং ডাক্তারদেরকে সুযোগে পেলে মেরে দিবেন, হ্যাঁ, আমি যদি আসলে এই প্রফেশনে না আসতাম, আমিও আপনাদের মতো চিন্তা করতাম, কিছু হলে ডাক্তারদের দোষ দিতাম এবং সুযোগে পেলে ডাক্তারদেরকে মেরে দেওয়ার চিন্তা ভাবনা করতাম। কিন্তু আসলে এই প্রফেশনে আসছি তো আমি দেখতেছি আসলে আমাদের হাত বাঁধা, আমাদের আসলে হাতে কিছু করার না। আমরা জাস্ট একটু কিছু ওষুধ দিয়ে বা আমরা যা শিখছি এগুলো দিয়ে আমরা ট্রিটমেন্টের চেষ্টা করতে পারি, কিন্তু ভালো করার মালিক আল্লাহ আসলে। এটা আপনাকে স্বীকার করতেই হবে, ঠিক আছে? সো আমার যেটা আপনাদের কাছে অনুরোধ, যে মাইরেন না, ডাক্তাররা খুবই অসহায়, ঠিক আছে? সবচেয়ে অসহায় মানে প্রজাতি হচ্ছে ডাক্তার, ঠিক আছে? না মাইরা আপনারা যদি আপনাদের ডাক্তারদের উপর বিশ্বাস না থাকে, আপনারা ডাক্তারের কাছে যাইয়েন না। আপনারা কবিরাজ আছে, আপনারা বিভিন্ন আয়ুর্বেদ করে, হ্যাঁ, ওদের কাছে যান। হ্যাঁ, ওরা আপনাদেরকে ভালো করে দিতে পারবে। কিন্তু ডাক্তারদের কাছে আপনাদের যদি বিশ্বাসই না থাকে বা মনে করেন যে ডাক্তারদের ফল্ট হবে বা হইতে পারে, দরকার নাই। আপনার প্রিয়জনকে আপনি ডাক্তারের কাছে আইনেন না, হসপিটালে আইনেন না, বা আপনি পার্শ্ববর্তী ইন্ডিয়াতে চলে যান, সিঙ্গাপুরে চলে যান। আপনি কেন শুধু শুধু এখানে এনে আপনার প্রিয়জনকে হারাবেন? আপনি বলেন। আর এই আর কি, আসলে কথাগুলো খুব আক্ষেপ থেকে, আবেগ থেকে বলা। যাকে মারা হয়েছে কক্সবাজার মেডিকেলে, সে আমার মেডিকেলের সিনিয়র, আমি দেখে আসছি যে কতটা কষ্ট করে একটা ছেলে বা মেয়ে ডাক্তার হয়। এটা আসলে খারাপ লাগে আসলে। আর এই যে ছেলে মেয়েগুলো, আমরা যারা ডাক্তার হয়েছি, আমাদের ডাক্তার হওয়ার পিছনে একটা মানে এক একজনের এক এক রকম। যেমন অনেকের ক্ষেত্রে যেটা চালিকা শক্তি হিসেবে কাজ করে বাবা মা জোর করে ডাক্তার বানায়, আর অনেকে হচ্ছে নিজে চিন্তা করে আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করবো, এসে এগুলো আর এখন আর নাই। সো মানুষকে বলবো যে আপনারা একটু সহানুভূতিশীল হন ডাক্তারদের প্রতি, এবং আমাদের যে স্বাস্থ্য খাত যেটি আছে, এটা সবচেয়ে বেশি দুর্নীতিতে ভরা। এবং এখানে শুধু ডাক্তারদেরকে দোষ দিলে আপনারা, এখানে স্বাস্থ্য খাতের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য যে উপদেষ্টারা আছেন বা আপনার
ম্যাজিস্ট্রেটরা আছেন, হ্যাঁ সচিবরা আছেন, সবাই মিলে সবাইকে নিয়ে এই স্বাস্থ্য কার্ডে একটু পরিবর্তন করেন আর ডাক্তারদেরকে সেভ করেন। কারণ এই এই প্রজাতি যদি বিলুপ্ত হয়ে যায় বা ডাক্তারদেরকে আপনারা যেভাবে মানে মেরে মারতেছেন বা চাচ্ছেন মারতে বা কিছু হলেই যে ডাক্তারদের উপর মারতেছেন, এতে করে আলটিমেটলি থাকবে না দেশের ডাক্তাররা দেশে থাকতে পারবে না, মরে যাবে, চলে যাবে। তখন ভালো থাকেন।